আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার আপনার এখানে দুইটা ডিভাইস। বিসমিল্লাহির রহমানির রহিম। অফ করে দেন। স্যার আপনার এখানে দুইটা ডিভাইস। জি, অফ করে দেন। একটা কোনটা অফ করব? প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা নিয়মিতভাবে হক কথা চ্যানেলে এই অনুষ্ঠান করে আসছি। আপনারা গতকাল একটা বিশেষ কারণে অনুষ্ঠান করতে পারেনি। আজকে আবার হাজির হয়েছি। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনুষ্ঠানে মেজর মোহাম্মদ হানিফ উদ্দিন শেখ। তিনি বাংলাদেশ সামরিক বাহিনীর একজন অফিসার। তিনি মেজর ছিলেন। মেজর হিসাবে তিনি রিটায়ারমেন্টে যান। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন নেতা এবং তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করার পর ব্যাপকভাবে সামাজিক কাজে অংশগ্রহণ করছেন এবং হৃদয়ে বাংলাদেশ এই স্লোগান নিয়ে তিনি ব্যাপকভাবে জনপরিচিতি পেয়েছেন। আজকে বিশাল এই অভিজ্ঞতার ভান্ডার নিয়ে তিনি আজকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। তার রাজনৈতিক জীবনের দীর্ঘ অভিজ্ঞতা আছে। তিনি বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সমন্বয়ক হিসেবে কাজ করেন। সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন তিনি। সিরাজগঞ্জ সদর আসনে 2008 সালে সংসদ সদস্য প্রার্থী ছিলেন। 2009 সালে সিরাজগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচনে তিনি বিপুল ভোট পান, ৭৮,০০০-এর উপরে ভোট পান। কিন্তু আওয়ামী লীগের ষড়যন্ত্রের কাছে তিনি ভোটে হারেননি, কিন্তু ষড়যন্ত্রের কাছে হেরে গেছেন। আওয়ামী লীগ কোনোদিন কোনো ভোটে বিশ্বাস করে না, জনগণের নির্বাচনে বিশ্বাস করে না। সেই কারসাজি করে তাকে ৩,০০০ ভোটে তাকে পরাজিত দেখানো হয়। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, তিনি একজন MBA গ্রাজুয়েট এবং অত্যন্ত সুখী জীবন যাপন করছেন। আজকে আমরা এই অনুষ্ঠানে তাকে স্বাগত জানাচ্ছি প্রথমবারের মতো মেজর মোহাম্মদ হানিফ উদ্দিন শেখ। স্যার, আপনাকে ওয়েলকাম হক কথা চ্যানেলে, হক বয়েজে। স্যার, আপনাকে আনমিউট করে দিচ্ছি। জি স্যার, বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হক কথার, হক ভয়েসের এই চ্যানেলে আজকে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এখানে কথা বলার সুযোগ করে দেবার জন্য আমি এই হক ভয়েসের এবং হক কথা চ্যানেলের উদ্যোক্তা কর্নেল মোহাম্মদ আব্দুল হককে আমার পক্ষ থেকে এবং আমার সংগঠন হৃদয় বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আপনি আজকে আপনাকে একা রাখা হয়েছে। আমরা আধা ঘন্টায় অনুষ্ঠান শেষ করব। আপনার কাছ থেকে আজকে, যেহেতু আপনি একজন সচেতন রাজনীতিবিদ এবং একজন দেশের স্বনামধন্য সামরিক অফিসার হিসেবে আপনি সুনামের সাথে চাকরি করেছেন যতদিন ছিলেন, একজন পদাতিক অফিসার হিসেবে, ইনফ্যান্ট্রি অফিসার হিসেবে আপনি অনেক ত্যাগ তিতিক্ষার অভিজ্ঞতা আপনার আছে। আপনার পার্বত্য চট্টগ্রামেও দেশ রক্ষায় অংশগ্রহণ করেছেন। এই যে স্যার একটা বিশাল বিপ্লব হয়ে গেল, আপনারা রাজনীতিবিদরা ব্যর্থ হলেন কেন? এই একটা ফেসিবাদী সরকারকে একটা জগদ্দল পাথরের মতো মানুষের ঘাড়ে চেপে বসেছিলেন এবং তারা হেন কোনো অপকর্ম নাই এদেশে, হত্যা, গুম, খুন, রাহাজানি, আগুনে অগ্নি সন্ত্রাস, নানা ধরনের কল্পনার বাইরেও কাজ করে তারা এই দেশটাকে তারা ধ্বংসের শেষ সীমায় নিয়ে গেল। আপনারা পলিটিশিয়ানরা কেন ব্যর্থ হলেন? তাদেরকে তাদের এই অন্যায় অপকর্ম থেকে দেশকে রক্ষা করার জন্য কিভাবে আপনারা তাদেরকে পরাজিত করা থেকে ব্যর্থ হলেন? স্যার, প্রথমেই আপনি একজন সচেতন রাজনীতিবিদ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই ব্যাপারটা। স্যার, ভাবে বলতে চাই যে
আহ, এটা রাজনীতিদের ব্যর্থতা আমি বলতে চাই না। কারণ হলো যে একটি ফ্যাসিবাদী সরকারকে, একটি একনায়কতন্ত্র সরকারকে হটাতে হলে অনেক সময় দীর্ঘ আহ, সময়ের প্রয়োজন হয়। আপনি নিশ্চয়ই জানেন যে 1971 সালে আমাদের যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল এবং যে যুদ্ধের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, সেই চূড়ান্ত বিজয় আসতে কিন্তু আমাদের 24টি বছর লেগেছিল। বিগত প্রায় 15.5 বছর বাংলাদেশের একটি দল, যে জগদ্দল পাথরের মতো জাতির বুকে চেপে বসেছিল, তারা এমন শক্তি সঞ্চয় করেছিল এবং দেশব্যাপী এমন ভীতি সঞ্চার করেছিল যে সহজে তাদেরকে উৎখাত করা যাচ্ছিল না। আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে বিরোধী দল সমূহের শত শত নেতাকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, ফাঁসিতে ঝুলানো হয়েছে, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং হাজার হাজার নেতাকর্মীর নামে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে, তাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করা হয়েছে। এইরকম একটি সরকারের ফ্যাসিবাদী এবং দুর্ধর্ষ নৃশংস একটি সরকারের পতনের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে পতন ঘটানো সত্যিই দুঃসাধ্য ছিল। কিন্তু সময়ের পরিক্রমায় এই সরকারের পতন ঘটেছে এবং এইভাবেই একটা ফ্যাসিবাদ সরকারের পতন ঘটে। এটাকে রাজনীতিবিদদের ব্যর্থতা আমি বলবো না। রাজনীতিবিদরা বিগত 9.5 বছর যাবৎ তারা যে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এই সরকারের অপশাসন, কুশাসন, তাদের সন্ত্রাস, তাদের লুটপাট, তাদের হত্যা, গুম, খুন এবং সর্বোপরি তাদের গণতন্ত্র ধ্বংসের বিষয়গুলো মানুষের কাছে তুলে ধরে এই জাতিকে, জাতির মন মানসিকতা তৈরি করেছিল এবং তার ফলশ্রুতিতেই বিগত জুলাই আগস্টের আন্দোলনে সরকারের পতন ঘটেছে। কাজেই এখানে রাজনীতিবিদদের পরিপূর্ণ ব্যর্থতার কথা আমি বলবো না, সময় লেগেছে মাত্র। কিন্তু তারা এই যে আমাদের যে সফলতা এসেছে, সেই সফলতার পেছনে রাজনীতিবিদদের ভূমিকা এবং কৃতিত্বই সর্বাধিক। স্যার, আপনি বলেছেন রাজনীতিবিদদের সর্বাধিক ভূমিকা আছে এখানে, কিন্তু আমরা যা দেখেছি সাধারণ মানুষ হিসেবে, এদেশের জনগণ দেখেছে, আপনারা এই ফেসিবাদী সরকারকে পতনের জন্য, অথবা যে ফেসিবাদী সরকার ছিল তাদের সমস্ত প্রশাসন যন্ত্র তাদের হাতের মুঠোয় ছিল, এটাও ঠিক। পুলিশ, আর্মি, প্রশাসন সবই তাদের হাতের মুঠোয়, তারা চাকর হিসেবে কাজ করেছে হাসিনা, এই কথাটা বাস্তব। কিন্তু তারপরেও তাদের নিজস্ব একটা 14 দল ছিল, সেই 14 দলের কিন্তু কখনো তারা পৃথক হয়নি। তারা ছোটখাটো দল হতে পারে, কিন্তু তাদের ঐক্য কিন্তু এখন পর্যন্ত টিকে আছে। এবং আপনি দেখেছেন তাদের সকল ক্ষমতা নিজেদের কাছে থাকার পরেও তারা কিন্তু দলীয় ঐক্য তারা করে নাই, এটাকে ব্রেক করে নাই, তাদের জোর টিকিয়ে রেখেছিল। আর আপনারা এই ধরনের, আপনার মুখে যদি বলি যে আপনার জগদ্দল পাথরকে সরাবেন, একটা নৌকা ঠেলতে গিয়েও, নামাতে গিয়েও স্যার, গ্রাম দেশে যখন বর্ষার সময় টান থেকে পানিতে নৌকা নামায়, তখনও কিন্তু 20-25 জন লোক একসাথে মারো ঠেলা হেইও বলে। আমরা দেখেছি কোনো বড় ভারী জিনিসপত্র উঠানোর জন্য একটা স্লোগান দেয়, সবাই চলো একসাথে আমরা উঠাই এটাকে, এইভাবে একটা স্লোগান দিয়ে একত্রিত হয়ে যৌথভাবে একটা কাজ করে, যেটা একাভাবে সম্ভব নয়। আপনাদের মধ্যে তো স্যার, এই পলিটিক্যাল পার্টির মধ্যে তো এই বিগত 15 বছরে কোনো ঐক্য হয় নাই, এইটা কি কারণ ছিল স্যার? আপনার একজন পলিটিশিয়ান হিসেবে আপনার কাছে জানতে চাচ্ছি স্যার। ও সরি স্যার, আপনার এখান থেকে সাউন্ড, হ্যাঁ বলেন স্যার, বলেন। জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে একটা ঐক্য ছিল, জামাতে ইসলাম সহ অন্যান্য দলের ঐক্য ছিল এবং শেষাবধি এই বিগত